হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 11-এর প্রোজ অমরনাথ বাই সিস্টার নিবেদিতা পার্ট 2 আলোচনা করব। আমরা অলরেডি পার্ট 1 কমপ্লিট করে ফেলেছি। পার্ট 1-এ আমরা আচ্ছা বল তার বর্ণনা এবং সেখান থেকে স্বামীজির ঘোষণা, অমরনাথ যাত্রার উদ্দেশ্যে, যাত্রাপথে অন্যান্য তীর্থযাত্রী তৎসঙ্গে আদার্স সাধুসন্ত যারা তীর্থযাত্রা করেছিল তাদের সাথে তাদের কথোপকথন আমরা পেয়েছি। পার্ট 1-এ পার্ট 2-তে আমরা বেসিক্যালি পাবো পেহেলগাঁও এর বর্ণনা এবং অমরনাথ গুহার ভেতরকার বর্ণনা। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। At Pahalgaon, the village of the shepherds, the camp halted for a day to keep Ekadoshi. At Pahalgaon, পেহেলগাঁওটা কি? দ্য ভিলেজ অফ দ্য শেপার্স, মেষ পালকের বা মেষ পালকদের গাঁও বা গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে, যেখানে আমাদের ক্যাম্প হল্টেড থেমেছিল, ফর আ ডে এক দিনের জন্য, টু কিপ একাদশী একাদশীর ব্রত বা ব্রতী হওয়ার জন্য। পেহেলগাঁও এটি কিন্তু অমরনাথ গুহা থেকে প্রথম গ্রাম বা গাঁও, তাই একে পেহেলগাঁও হিন্দিতে বলা হয়। আর এই গ্রামটি ছিল কিন্তু সেই যে কৃষক মেষপালকদের এক গ্রাম। ওই গ্রামেই বেসিক্যালি কিন্তু মানুষের বা তীর্থযাত্রীদের ঢল নামে অমরনাথ যাত্রার। সেই গ্রামে দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে, তাদের ক্যাম্পটি থেমেছিল ফর আ ডে, বা তারা বিশ্রাম নিয়েছিল একদিনের জন্য। বিশ্রাম বা থেমেছিল একদিনের জন্য। কদিনের জন্য এটা এমসিকিউ আসবে, ভালো করে দেখে রাখো। ফর আ ডে একদিনের জন্য। ওই যে একদিন তারা থেমেছিল কিসের জন্য? টু কিপ একাদশী, একাদশী রাখার জন্য। একাদশীটা কি? হিন্দু ধর্মে প্রচলিত প্রথা বা রীতি অনুযায়ী মাসের 11তম দিন পূর্ণিমা অথবা অমাবস্যায় এটা পালন করে থাকে বয়স্ক এবং অনেক সন্ন্যাসী এবং অনেক পুরোহিত এবং আদার্স অন্যান্যরা। It was a beautiful little ravine flowed for the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. এটা ছিল সুন্দর ছোট্ট গিরিখাত, ফ্লোট তলদেশে ছিল ওই গ্রামের। দ্য ফর দ্য মোস্ট পার্ট, যার বেশিরভাগ অংশ, উইথ স্যান্ডি আইল্যান্ডস, সেখানে ছিল কি বালুকাময় দ্বীপপুঞ্জ, ইন দ্য প্যাবেল ওন বেড, সেগুলো কি ঝর্ণার জলে সেই পাথরের টুকরোর আঘাতে তৈরি হওয়া সেই চকচকে গোলাকার নুড়িজীর্ণ বেড, এক তলদেশ তৈরি হয়েছিল অফ আ মাউন্টেন স্ট্রিম, একটা ঝর্ণার। The slopes about it were dark with pine trees, and over the mountain at its head was seen at sunset the moon
not yet full. The slopes about it were dark with pine trees. ওই গিরিখাতের ঢাল বরাবর পাইন গাছের বন, যেগুলো দূর থেকে অন্ধকার লাগে। স্লপস অ্যাবাউট ইট, ওই গিরিখাতের দু সাইডে যে ঢাল বরাবর, ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, অন্ধকার কালো পাইন ট্রিজ, লম্বা লম্বা, এই যে দেখতে পাচ্ছ দু সাইডে রয়েছে পাইন ট্রিজ, সেই পাইন ট্রিজ রয়েছে। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট দ্য মুন নট ইয়েট ফুল। অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, ওভার দ্য মাউন্টেন, পাহাড়ের উপরে, অ্যাট ইটস হেড ওয়াজ সিন, তার মাথায়, পাহাড়ের মাথায় দেখা যেত দ্য মুন, চাঁদকে, নট ইয়েট ফুল, যেটি পূর্ণ ছিল না, এখনো পূর্ণ হয়নি, মানে হাফ মুন দেখা গিয়েছিল, কাটা অর্ধেক মুন। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টেলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। এটা ছিল সিনারি, দৃশ্য, অফ সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের। ওই দৃশ্যটি এতটাই সুন্দর যা সুইজারল্যান্ড এবং নরওয়ের সেই যে সুন্দর দৃশ্যের কথা মনে পড়ে গেল। তাই বলছে উনি যে এটা ছিল সেই সুইজারল্যান্ড অথবা নরওয়ের দৃশ্য, অ্যাট দেয়ার জেন্টেলেস্ট, যেটা মনোরম অ্যান্ড লাভলিয়েস্ট এবং সুন্দর। Here we saw the last of human dwellings, a bridge, a farmhouse with its plowed fields and a few cedar huts. Here মানে ওই গ্রামে, পেহেলগাঁওতে, we saw দেখতে পেলাম, the last মানে শেষ অংশ বা শেষ চিহ্ন, of human dwellings. Human dwellings মানে কি? মনুষ্য বসতির যে শেষ চিহ্ন, শেষ অংশ আমরা দেখতে পেলাম। আ ব্রিজ, কী কী ছিল? একটি ব্রিজ ছিল, সেতু। আ ফার্ম হাউস, একটি খামার বাড়ি ছিল। উইথ ইটস প্লাউড ফিল্ডস, যে খামার বাড়ির পাশে লাঙ্গল চষা এক মাঠ ছিল। অ্যান্ড আ ফিউ সেটার হার্টস, এবং ছিল কয়েকটি ডেয়ারি হার্টস, পশু খামার, যেটাকে আমরা বলতে পারি ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর, বিক্ষিপ্ত, এবং যেগুলো সচরাচর ঘাসে ঢাকা থাকে ছাউনিগুলো, সেই সেটার্স হার্টস, সেটা দেখা গিয়েছিল। অ্যান্ড হেয়ার, এবং এখানে, অন আ গ্রাসি নোল, সেই ঘাসে ঢাকা পাহাড়ের ওপর, হোয়েন, যখন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড। এনক্যাম্পড মানে ক্যাম্প করে থাকা, আওয়ার পার্টি মানে আমাদের দল। তাহলে সেই যে পাহাড়ের, ঘাসে ঢাকা পাহাড়ের উপরে সেই একাদশীর দিনে যেখানে ওরা ছিল, সেই গ্রাসি নোল, গোলাকার টিলার উপরে যেখানে ছিল, সেখান থেকে হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যখন ফাইনাল মার্চ মানে এখানে বলা হচ্ছে এইটাই হবে ওদের শেষ পদযাত্রা, এরপরে আর হাঁটতে হবে না, তারা পৌঁছে যাবে তাদের সেই ভবিতব্য এবং তাদের সেই কাঙ্ক্ষিত তীর্থ মন্দির অমরনাথে পৌঁছে যাবে। তাই হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যখন তাদের সেই শেষ পদযাত্রা শুরু হয়েছিল, উই লেফট মানে তাদের যে স্বামীজি এবং তাদের যে পার্টি, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড। এখানে ওদের সাথে লাস্টে এক পিলগ্রিমেজদের সাক্ষাৎ হয়েছিল, তাদের সাথে কিন্তু তারা ওখানে গত রাত্রে ছিল। সেই যে পার্টি বা সেই যে তীর্থযাত্রীদেরকে বলা হচ্ছে, বা অন্যান্য যে তীর্থযাত্রীরা ছিল,
ওদের সাথে রাত্রিতে, তাদের কথা বলা হচ্ছে। উই লেফট, আমরা ফেলে এলাম, দ্য রেস্ট, রেস্ট মানে ওই বাকি যে তীর্থযাত্রীদের যারা ক্যাম্প করে তাদের সঙ্গে ছিল, অফ আর পার্টি এনক্যাম্পড, আমাদের পার্টির সঙ্গে যারা ক্যাম্প করেছিল তাদেরকে ফেলে আমরা চলে এলাম। সেফার্স মেষপালক একাদশী হিন্দু ধর্মের রীতি, র্যাভাইন গিরিখাত প্লট তলদেশ, ফর দ্য মোস্ট পার্ট বেশিরভাগ অংশ জুড়ে পেবল ওন নুড়ি জীর্ণ, যেগুলো সেই পাহাড়ের উঁচু অংশ থেকে, যেটা আমরা বুক অফ দ্য নেচার জওহরলাল নেহরুর সেখানে পেয়েছি এই প্যাবেল ওন শব্দটি। বেড তলদেশ, নোল গোলাকার টিলা বা পাহাড়। আর এখানে বলা হচ্ছে যে পেহেলগাঁও ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যানুয়াল পিলগ্রিমেজ টু দ্য শ্রাইন অমরনাথ যাত্রা, বাৎসরিক তীর্থযাত্রীদের এক ভিড় দেখা যায় এটা পেহেলগাঁওতে, কারণ পেহেলগাঁওতেই রয়েছে অমরনাথ সাইন। চলো নেক্সট প্যারা। থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি the 3,000 of us ascended the valleys that opened before us as we went. থ্রু মধ্য দিয়ে, সিনস দৃশ্যগুলি, অফ ইনডেসক্রাইবেবল অবর্ণনীয়, ইনডেসক্রাইবেবল মানে অবর্ণনীয়, বিউটি সৌন্দর্য, সেই অবর্ণনীয় সৌন্দর্যের মধ্য দিয়ে যখন তারা যাচ্ছিল, কারণ এরপরে আর কিছু সময়ের মধ্যে তারা কিন্তু পৌঁছে যাবে, তাই ওই পেহেলগাঁও গ্রামটি কিন্তু খুব খুব সুন্দর। এখানেও তার কিছু বর্ণনা আরও আমরা পাচ্ছি। 3,000 অফ আস, আমাদের মধ্যে 3,000 তীর্থযাত্রী অ্যাসেন্ডেড আরোহণ করে চলেছিল। অ্যাসেন্ডেড মানে পাহাড়ের তোড়াই উতরাই, সে উঁচু নিচু অংশ, কখন নিচে নামতে হচ্ছে, কখন আবার উঁচুতে উঠতে হচ্ছে, সেটাই এই জন্য অ্যাসেন্ডেড আরোহণ করা হচ্ছিল। অ্যাকচুয়ালি আরোহণ কোথায় বলা হয়? পাহাড়ে আমরা আরোহণ করি, উঁচু জায়গা, সেই আরোহণ হচ্ছে এখানে অ্যাসেন্ডেড। তারা উঁচুতে উঠছিল, আরোহণ করেছিল দ্য ভ্যালিস, ওই উপত্যকার। ভ্যালিটা নিশ্চয়ই সমতল নয়, চড়াই উতরাই, তাই তারা কি অ্যাসেন্ডেড, উঁচুতে উঠছিল ওই ভ্যালিস উপত্যকা। দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, আমরা যখন সেই যে ভ্যালিসটা আরোহণ করছিলাম, যেই ভ্যালিটা সামনে সুদূর প্রসারিত, অ্যাজ উই ওয়েন্ট, আমরা যখনই সেগুলোর উপর দিয়ে যাচ্ছিলাম, যেহেতু চড়াই উতরাই, তাই যখনই সামনে এগোচ্ছি খুব ফাঁকা বিস্তীর্ণ সেই চড়াই উতরাই ভ্যালির উপর দিয়ে আমরা আরোহণ করে যাচ্ছিলাম, আর সেগুলো কিন্তু ওপেন্ড, খোলা ছিল আমাদের সামনে, বিস্তৃত ছিল যখনই আমরা যাচ্ছিলাম তার সেই ভ্যালির উপর দিয়ে। দ্য ফার্স্ট ডে উই এনক্যাম্পড ইন আ পাইন উড, পাইন উড মানে পাইন গাছের জঙ্গলে বা বনে। প্রথম দিন আমরা এনক্যাম্পড মানে আশ্রয় নিয়েছিলাম একটি পাইন জঙ্গলের ভেতরে। যেহেতু আমরা মানে অ্যাকচুয়ালি যেহেতু সমস্ত তীর্থযাত্রীরা দুর্গম বন্ধুর চড়াই উতরাই জায়গার উপর দিয়ে যাচ্ছিল, যে জায়গায় একসময় কি মানুষ চলাচলের রাস্তা, সেই রাস্তা শেষ হয়ে যাবে একসময়। তাদের কিন্তু মেষ, যেমন ভেড়া ছাগল গরু যে রাস্তায় চলাচল করে ছোট্ট সরু, সেই রাস্তায় একসময় তাদের যাতায়াত করতে হবে, কারণ তারা দুর্গম পাহাড়ি এলাকার উপর দিয়ে যাচ্ছে। দ্য ফার্স্ট ডে উই এনক্যাম্প, প্রথম দিন আমরা আশ্রয় নিয়েছিলাম ইন আ পাইন উড, এক পাইন গাছের জঙ্গলে। প্রথম দিন কোথায় আশ্রয় নিয়েছিল, এটা কোশ্চেন আসতে পারে এমসিকিউ। পাইন উড। দ্য নেক্সট, পরের দিন কোথায় নিয়েছিল আশ্রয় বা কোথায় গিয়েছিল? দ্য নেক্সট, পরের দিন বা পরে, উই হ্যাড পাস্ট, আমরা অতিক্রম করেছিলাম দ্য স্নো লাইন, বরফের ঢাকা সেই যে একটার পর একটা জায়গা অতিক্রম করে যাচ্ছিল তারা। উই হ্যাড পাস্ট, তারা কি করেছিল? অতিক্রম করেছিল দ্য স্নো লাইন, বরফের
লাইন ওখানে ছিল, যে বরফের যে লাইন, সে লাইন ক্রস করে গিয়েছিল। তারপরে কি করলো, পরে অ্যান্ড পিস্ট, এবং পিস্ট তৈরি করলাম আমার টেন্টস, আমাদের তাঁবুগুলি, বিসাইড আ ফ্রোজেন রিভার। একটা ফ্রোজেন মানে জমে যাওয়া, জমে যাওয়া মানে কি, এখানে এতটাই ঠান্ডা মাইনাস, যেখানে ফ্রোজেন হয়ে যাচ্ছে নদী, নদী জমে জমে, এখানে নদী ফ্রোজেন মানে জমে গিয়েছিল, বরফে পরিণত হয়ে গিয়েছিল। তাই ফ্রোজেন রিভার, জমে যাওয়া, বরফে জমে যাওয়া নদীর পাশে তাঁবুতে আশ্রয় নিয়েছিল তারা। দ্যাট নাইট, ওই রাত্রিতে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং অ্যাট স্টিল গ্রেটার হাইটস দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার many miles in search of its scanty fuel। দেখো, ওই রাত্রিতে দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, সেই বড় ক্যাম্পের, গ্রেট মানে বড় ক্যাম্পের যে আগুন, ওয়াজ মেড তৈরি করা হয়েছিল অফ জুনিপার, জুনিপার গাছের ডালপালা দিয়ে, জুনিপার প্ল্যান্টস। এই হচ্ছে একটা জুনিপার প্ল্যান্টস, এই প্ল্যান্টসের ডালপালা দিয়ে কিন্তু তারা এক বড় ধরনের আগুন তৈরি করেছিল। অ্যান্ড নেক্সট ইভিনিং, পরের সন্ধ্যায় কি হয়েছিল, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, সেই যে উঁচু, অ্যাট স্টিল মানে তখনও তারা তো সেই উঁচু জায়গা রয়েছে, সেই উঁচু গ্রেটার হাইটস, আরও উঁচুতে, দ্য সার্ভেন্টস, সেই সেবকদের, হ্যাড টু ওয়ান্ডার ম্যানি মাইলস, মাইলস মানে অ্যাক্রস, ক্রস আর কি, মেনি মাইলস অনেক ক্রস, ওয়ান্ডার মানে ঘুরতে হয়েছিল, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার, সেই সেবকদের, ভৃত্যদের, হ্যাড টু ওয়ান্ডার, ওয়ান্ডার মানে ঘুরে বেড়াতে হয়েছিল, মেনি মাইলস অনেক ক্রস, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, স্ক্যান্টি মানে দুষ্প্রাপ্য, ফুয়েল জ্বালানি, ওই যে জুনিপার প্ল্যান্ট, এই জুনিপার প্ল্যান্ট যেটা কিন্তু ওখানে আগুন তৈরির কাজে ব্যবহার হয়, আর এটা হচ্ছে দুষ্প্রাপ্য, কারণ যারাই যাচ্ছে তারা তো ব্যবহার করছে, তাই এখানে একসময় এগুলো মানে শেষ হয়ে আসছে, তাই হচ্ছে খুঁজে খুঁজে এক জায়গা থেকে আর এক জায়গায় খুঁজতে থাকছে তারা, তাই পাচ্ছে না, তাই একে বলা হচ্ছে দুষ্প্রাপ্য, দুর্মূল্য ফুয়েল জ্বালানি। এই জ্বালানির জন্য তাদেরকে, ওই সার্ভেন্টসদেরকে মাইলের পর মাইল খুঁজে বেড়াতে হয়েছিল। তাহলে কত মাইলস খুঁজে বেড়াতে হয়েছিল, আর এটাকে কি বলা হয়েছে, স্ক্যান্টি মাইল, স্ক্যান্টি ফুয়েলসও বলা হয়েছে। At last the regular pathway came to an end, and we had to scramble up and down along goat paths on the face of steep declivities till we reached the boulder-strewn gorge. At last, অবশেষে কি হলো, দ্য রেগুলার পথওয়ে মানে যে রাস্তা ধরে আসছিল, সেই রাস্তার কিন্তু নিয়মিত মানুষজন চলাচল করে, সেই যে রেগুলার নিয়মিত বা নৈমিত্তিক, যে নিয়মিত মানুষদের যে হাঁটা চলার রাস্তা, সেই পথওয়ে রাস্তা কিন্তু কেম টু অ্যান এন্ড, শেষ হয়ে এলো, মানে তারা কিন্তু অনেক অনেক উঁচুতে পৌঁছে গিয়েছিল, এটা তো জানো প্রায় 13,000 ফুট উঁচুতে এই শ্রাইনটা। অ্যান্ড উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন, আমাদের কি করতে হয়েছিল, স্ক্রাম্বল মানে হামাগুড়ি, স্ক্রলিং, উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন মানে উপর, অ্যান্ড ডাউন মানে নিচ, মানে আমাদের চড়াই উতরাইটা কি করতে হয়েছিল, হামাগুড়ি দিয়ে উঠতে হয়েছিল, অ্যালং গোট পথস, ধরে, অ্যালং মানে ধরে, গোট পথ সেই যে মেষ, ছাগল ভেড়া গরু গবাদি পশুর যে রাস্তা, সংকীর্ণ ছোট্ট রাস্তা, সেই রাস্তা বরাবর তাদেরকে কি করতে হয়েছিল, হামাগুড়ি দিয়ে উপরে উঠতে হয়েছিল পরের যে রাস্তার জন্য।
অন দ্য ফেস অফ স্টিভ ডেক্লিভিটিজ, সেই যে ফেস মানে সম্মুখীন, অফ স্টিভ খাড়া, ডেক্লিভিটিজ চড়াই উতরাইয়ের সামনে, স্টিল টিল উই রিচ যতক্ষণ না, টিল মানে যতক্ষণ না, উই রিচ পৌঁছাচ্ছি, দ্য বোল্ডার সেই পাহাড়ের চাই, স্ট্রুন বিক্ষিপ্তভাবে ছড়ানো পাহাড়ের যে চাঁইগুলো, গর্জ এলাকা বা গিরিখাত, ইন হুইচ যেখানে কিন্তু রয়েছে কি, দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যে জায়গায় সেই অমরনাথ কেভ গুহা ওয়াজ সিচুয়েটেড অবস্থিত ছিল। মানে তারা কিন্তু ওই লাস্ট স্টেপ অতিক্রম করছিল, হামাগুড়ি দিয়ে তারা চড়াই উতরাই সেই মেসের যে পথ, গলি পথ ধরে তারা সেই চড়াই উতরাই, ডেক্লিভিটিস চড়াই উতরাই যে খাড়া পাড় কিন্তু কি করেছিল, সম্মুখীন হয়ে তারা পৌঁছে গেল সেই বোল্ডার, পাহাড়ের চাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, স্টোন মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গর্জ ওই এলাকা, সেখানে কিন্তু পৌঁছে গেল। ইন হুইচ যেখানে কিন্তু সেই অমরনাথ গুহাটি কিন্তু রয়েছে। তাহলে এখানে তারা কিন্তু পৌঁছে গেল তাদের সেই কাঙ্ক্ষিত, তাদের সেই যে পবিত্র শ্রাইন, অমরনাথ শ্রাইন কেবে পৌঁছে গেল। এরপরে কি, অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখনই আমরা আরোহণ করছিলাম ওই খাড়া পাহাড় বা চড়াই উতরাই, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস, আমরা হ্যাড মানে এখানে দেখতে পেয়েছিলাম, বিফোর আস আমাদের সামনে, দ্য স্নো পিকস বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলি, কভার ঢাকা ছিল উইথ আ হোয়াইট ভেল, কভার ঢাকা ছিল উইথ আ হোয়াইট সাদা ভেল ঘোমটায়, যেন পাহাড়ের ওই যে চূড়ো বা চূড়াগুলো যেন তারা লজ্জায় যেন সাদা ঘোমটায় ঢেকে বসে রয়েছে। নিউলি ফলেন, যে তুষার বা বরফগুলো সদ্য পড়েছিল পাহাড়ের চূড়ায়, সেইগুলো জমে সাদা এবং সাদা সেই পিক্স চূড়া, পাহাড়ের চূড়া তৈরি হয়েছিল, যেগুলো যেন সাদা ঘোমটায় ঢাকা ছিল। এখানে বক্তা সিস্টার নিবেদিতা কিন্তু ভেলের কথা বলেছিল এই জন্য, যেন তারা যেন ওদের দেখে যেন লজ্জায় মাথা ঘোমটা টেনে দিয়েছে, সাদা ঘোমটা। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এমনকি ওই যে পবিত্র কেভ গুহা অমরনাথ ইটসেলফ, এটাও ইনা নিচ এর গভীর অংশে, নেভার রিচড বাই সানলাইট, যেখানে কখনোই সূর্যের আলো পৌঁছাতে পারে না, শোন দ্য গ্রেট আইস লিঙ্গম দ্যাট মাস্ট হ্যাভ সিমড টু দ্য অ্যাওস্ট্রাক peasants who first came upon it like the waiting presence of God. শোন ঝলমল করছিল, চকচক করছিল, এই যে দেখতে পাচ্ছ চকচক করছিল, এটি পরের ছবিতে দেখতে পাবে, দেখিয়ে দেবো এই যেটা চকচক করছিল যে শিবলিঙ্গমটি, শোন চকচক করছিল, দ্য গ্রেট সেই বড় বিশাল, আইস লিঙ্গম সেই বরফের লিঙ্গম, শিবলিঙ্গম বা শিবলিঙ্গ, দ্যাট মাস্ট হ্যাভ সিমড যেটা মনে হবে, টু দ্য অ্যাওস্টাক পিজেন্টস সেই যে অ্যাওস্টাক মানে অবাক করা, হতচকিত বিস্মিত, পিজেন্টস সেই যে কৃষক মেষপালকদের অবশ্যই তাদের হতচকিত হতে হয়েছিল, হু ফার্স্ট কেম আপন ইট যারা প্রথম এটির দর্শন পেয়েছিল, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, সেই যে ভগবানের যে উপস্থিতির যে যে ভগবানের যে দর্শন সেটা কিন্তু তারা দেখে, সেই যে অ্যাওস্টাক পিজেন্টস মানে কৃষক, কিন্তু এই মেষ পালক কৃষকরা কিন্তু হতবাক হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, তারা হয়তো দেখে অবাক হয়ে গিয়েছিল। এটাই
মনে করছেন হু ফার্স্ট কেম আপন ইট, যারা এইখানে প্রথম দর্শন পেয়েছিল বা যারা দেখেছিল এই যে ভগবানের বা ঈশ্বরের দেখা, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, সেই যে অপেক্ষামান ভগবানের যে উপস্থিতি বা দর্শন যারা দেখতে পেয়েছিল, সেই সমস্ত পিজেন্টস, কৃষক, মেষপালকরা অবাক হয়ে গেছিল, এটাই মনে করছিল তারা। ইনডেসক্রাইবেবল মানে অবর্ণনীয়, স্ক্যান্টি অত্যল্প, ডেক্লিভিটিস মানে উত্তরায়, স্ট্রিউন বা স্টোন ছড়িয়ে থাকা বিক্ষিপ্ত, গর্জ মানে সংকীর্ণ প্রবেশপথ, গিরিখাত বা গিরিখাতও বলতে পারো, নিচ মানে যথাযথ স্থান বা গভীর স্থান, অ্যাওস্টাক বিস্মিত করা, অবাক করে দেওয়া। আর দেখতে পাচ্ছ এখানে জুনিপার প্ল্যান্টস, যদি কখনো গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে এই জুনিপার প্ল্যান্টস, যেগুলো খুবই দুষ্মূল মানে দুষ্প্রাপ্য। চলে যাব আমরা নেক্সট। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি এখানে এই গুহায় পৌঁছালেন, স্বামী হ্যাড অবজার্ভ, অবজার্ভ মানে লক্ষ্য করেছিল, এখানে কিন্তু পালন করেছিল এভরি রাইট, প্রত্যেকটি রীতি নীতি অব দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের মতোই তিনি কিন্তু সমস্ত রীতি বিধিনীতি তিনি মেনে এই গুহায় পৌঁছেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস, কেপ্ট ফাস্ট and bathed in the ice cold waters of 5 streams in succession, crossing the river Grovels on our second day. আমাদের পরের দিন যখন নদীর সেই নুড়িবালির যে নদীগর্ভগুলো যখন ক্রস করে সেকেন্ড দিনে যখন আমরা পৌঁছালাম, তখন কি হলো না, হি বিটস, অ্যাকচুয়ালি তিনি তো প্রথম থেকেই সেই সমস্ত বিধি রীতি নিয়ম মেনেই আসছেন, তাই এখানে হি হ্যাড ওল্ড, তিনি মেনে চলেছিলেন বা জপ করেছিলেন, হিজ বিটস জপমালা। এগুলো দেখবে জপমালা কি, দেখবে অনেক সময় অনেকে দেবে একটা হাতে, ডান হাতে একটি থলে মতো থাকে, তার ভেতরে একটা মানে কাঠির বা একটা মালা থাকে, সেটা একটা একটা করে সেই মানে কাঠিগুলোকে একটা একটা করে ধরে জপ করে, সেটাকে বিটস জপমালা বলা হয়। কেপস ফাস্ট, উপোস করেও ছিল বা রেখেছিল, অ্যান্ড বাথড স্নান করেছিল, ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স, সেই ঠান্ডা ঠান্ডা বরফের জলে, অফ 5 স্ট্রিমস, 5টি বা পঞ্চম নদী বা 5টি ঝর্ণা, ইন সাকসেশন একের পর এক, মানে উনি আসার সময় কিন্তু উনি সমস্ত রীতি বিধি নীতি সমস্ত কিন্তু মেনেই কিন্তু এই গুহায় পৌঁছেছিলেন। ক্রসিং দ্য রিভার গ্রোভেলস অন আওয়ার সেকেন্ড ডে কিন্তু ওরা এই যে এসেছিল এখানে ক্রস করে কি না, নদীর নুড়ি পাথরে পরিপূর্ণ নদীগর্ভ ক্রস করে এসেছিল দ্বিতীয় দিন। এই যে দেখতে পাচ্ছ রিভার গ্রোভেলস, এই যে নদী যার উপরে নুড়ি বালি পড়ে রয়েছে, সেই নদীগর্ভ, এই রাস্তা ক্রস করে তারা এসেছিল দ্বিতীয় দিনে। নাও নাও এবং এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখনই তিনি, এখানে হি বলতে সেই স্বামীজি যখন গুহায় প্রবেশ করলেন, ইট সিম টু হিম, এটা তার কাছে সিমড মনে হয়েছিল, অ্যাজ ইফ যেন, হি স দেখতে পেলেন, শিভা মেড ভিসিবল হিমস বিফোর হিমস, মেড ভিসিবল মানে মেড ভিসিবল বিফোর হিম মানে তার সামনে, মেড ভিসিবল মানে আবির্ভাব হয়েছিলেন। তিনি দেখলেন যেন স্বয়ং শিব, মহাদিদেব শিব যেন সাক্ষাৎ তিনি উনার সামনে দেখা দিয়েছিলেন। অ্যামিডস দ্য বুজিং মানে গুনগুন করছে, কারণ অনেক মানুষ তো তীর্থযাত্রী তো এখানে আসছে, তারা এই পবিত্র স্থানে
শিবলিঙ্গম দেখার জন্য। তাই অ্যামিডস মধ্যে দ্য বুজিং গুনগুন শব্দের মধ্যে সোয়ার্মিং মানে হচ্ছে কি জস্টলিং, মানে কি ঠেলাঠেলি করার, যে সমস্ত তীর্থযাত্রীর নয়েস, তাদের যে আওয়াজ অফ দ্য পিলগ্রিমেজ ক্রাউড, মানে অ্যাকচুয়ালি বলছে অ্যামিডস দ্য বুজিং সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, সেই যে তীর্থযাত্রীদের ভিড়ের যে ঠেলাঠেলির রত যে তীর্থযাত্রীদের যে আওয়াজ এবং গুনগুন যে আওয়াজের মধ্যে, অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং ঠিক মাথার ওপরে ঝটপট করতে থাকা পায়রাগুলি, হি নেলড অ্যান্ড protested 2 or 3 times unnoticed, and then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. দেখো, অ্যান্ড নাও, এখন, হি এন্টার দ্য কেভ, গুহার মধ্যে প্রবেশ করলেন। ইট সেম টু হিম, এটা তার কাছে মনে হলো, অ্যাজ ইফ হি স, তিনি দেখতে পেলেন শিবকে, মহাদিদেব শিবকে, ভগবান শিবকে, মেড ভিজিবল বিফোর হিম, সে যেন তার সামনেই রয়েছে, দেখতে পেলেন। অ্যামিডস দ্য বুজিং সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, সেই যে গুনগুন করা এবং সোয়ার্মিং ভিড়ে ঠেলাঠেলির যে আওয়াজ অফ পিলগ্রিম ক্রাউড, সেই তীর্থযাত্রীদের, অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং, এবং কি ওভারহেড মাথার ওপরে ফ্লাটারিং ঝটপট করছে, অফ দ্য পিজিয়ন্স পায়রার ঝটপট আওয়াজ, হি নেল্ড, তার মধ্যে তিনি কি করলেন, নেল্ড মানে হাঁটু গেড়ে বসলেন, অ্যান্ড প্রস্ট্রেটেড, স্ট্রাঙ্গে নতজানু হয়ে প্রণাম করলেন, ভূমিষ্ঠ হলেন 2 or 3 times, মানে অ্যাকচুয়ালি প্রস্ট্রেটেড মানে ভূমিষ্ঠ হলেন 2 or 3 times, এখানে তো প্রণামই করলেন 2 থেকে 3 বার, আননোটিসড অলক্ষ্যে, অ্যান্ড দেন অন্যদের অলক্ষ্যে আর কি, অ্যান্ড দেন তারপরে অ্যাফ্রেড, এবং ভয় পেলেন, লেস্ট পাছে ইমোশান মাইট ওভারকাম মানে পরাস্ত হিম, পাছে তিনি আবেগের কাছে যাতে না হেরে যায় বা আবেগে বিভোর না হয়ে পড়েন, হিরোজ, তাই তিনি উঠে পড়েছিলেন, সাইলেন্টলি উইথড্রু, তারপরে সেখান থেকে নীরবে বেরিয়ে গিয়েছিলেন। হি সেইড, তিনি বললেন, আফটারওয়ার্ডস মানে পরে, দ্যাট যে ইন দিজ ব্রিফ মোমেন্টস, এই সংক্ষিপ্ত, ব্রিফ মানে সংক্ষিপ্ত, মোমেন্টস মুহূর্তের মধ্যে, হি হ্যাড রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন বা তিনি পেয়েছেন, ফ্রম শিবা দ্য গিফট, সেই ভগবান শিবের কাছ থেকে, দ্য গিফট উপহার অফ অমরত্বের উপহার তিনি কিন্তু পেয়েছিলেন। নট টু ডাই, মরে যাওয়ার নয়, মানে নট টু ডাই, মৃত্যুর নয়, অমরের উপহার পেয়েছিল, নট টু ডাই, মরে যাওয়ার জন্য নয়, আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, নট টু ডাই মানে মারা যাবে না তিনি, আনটিল যতক্ষণ না পর্যন্ত, হি হিমসেলফ তিনি নিজেই, হ্যাড উইলড মানে ইচ্ছা প্রকাশ করছিল, মানে এখানে যতক্ষণ না পর্যন্ত তিনি নিজের থেকেই চাইছেন ততক্ষণ তিনি মরে যাবেন না, ঠিক আছে। অমর মানে হচ্ছে অমরত্ব পাওয়া, যার মরণ বা মৃত্যু নেই। তাহলে এখানে কি পেয়েছিল, কোশ্চেন আসতে পারে, কি পেয়েছিল ভগবান শিবের কাছ থেকে, গিফট অফ অমর, এটা ইম্পর্টেন্ট। ইন দিস ওয়ে, এইভাবে, পসিবলি সম্ভবত, ওয়াজ ডিপিটেড অর ফুলফিল্ড দ্যাট প্রেজেন্টিমেন্ট হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, দ্যাট হি উড মিট উইথ ডেথ ইন আ শিবা টেম্পল অ্যামঙ্গেস্ট দ্য মাউন্টেন্স, অ্যামঙ্গেস্ট মানে মধ্যে, অনেক অনেক, দ্য মাউন্টেন্স পাহাড়গুলোর মধ্যে, শিবা টেম্পল মানে শিবা টেম্পল মানে শিবের মন্দিরের মধ্যে। দেখো, এখানে একটা জিনিস ভালো করে বোঝার রয়েছে, যে এইভাবে তিনি তো ওনার কাছ থেকে, ভগবানের কাছ থেকে অমরত্ব পেলেন, এইভাবে কি করলো, সম্ভবত, ওয়াজ ডিপিটেড অর ফুলফিল্ড দ্যাট প্রেজেন্টিমেন্ট, এই অংশটা ইম্পর্টেন্ট, যদি দ্যাট প্রেজেন্টিমেন্ট মানে পূর্বাভাস বা পূর্ব ধারণা, এই পূর্বাভাসটা, পূর্ব ধারণা কী ছিল,
এইটাই ছিল কি না, দ্যাট হি উড মিট উইথ ডেথ, সে হয়তো মৃত্যুবরণ করবে বা মৃত্যুর সম্মুখীন হবে। ইন আ শিব টেম্পল, শিবের মন্দিরে, অ্যামঙ্গেস দ্য মাউন্টেন্স, পাহাড়ের বা পর্বতের মধ্যের কোনো এক শিব টেম্পলের মধ্যে তার হয়তো মৃত্যু হবে। এই যে ধারণা, দ্যাট প্রেজেন্টিমেন্ট, পূর্বাভাস ধারণা, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যেটা তাকে হন্টেড মানে বিব্রত, বিরক্ত করত বা বিব্রত করে এসেছিল, তাড়িত করেছিল। হন্টেড মানে বিব্রত বা তাড়িত করেছিল হিম তাকে ফ্রম চাইল্ডহুড, বাল্যকাল, মানে বাল্যকাল থেকে এই যে ধারণাটি তাকে তাড়িত করেছিল, সেটি কি না ওয়াজ ডিফিটেড, সেটি হয়তো পরাস্ত বা পরাজিত হলো, অর ফুলফিল্ড, হয়তো সেটা সার্থকতা পেল। এটাই বলছে তিনি। মানে ভগবানের দর্শনের পরে সেই যে বাল্যকালের যে ধারণার সেই অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ তিনি এখানে করেছিলেন। বুজিং মানে গুনগুন করা, বিটস মানে জপমালা, সাকসেশন মানে পরপর, প্রস্ট্রেটেড মানে ভূপতিত হওয়া মানে ষষ্ঠাঙ্গে প্রণাম যেটা, ওভারকাম পরাস্ত করা, প্রেজেন্টিমেন্ট পূর্বাভাস বা পূর্ব ধারণা বা বিশ্বাস, রিভার গ্রাভেলস মানে নদীর নুড়ি মানে নদীর নুড়ি বেষ্টিত নদী, এক কথায়। চলে যাব নেক্সট প্যারা। দেখো এখানে সেই যে বলেছিলাম যে চকচক করছে ঝলমল সোন, এই যে এটা, এই যে বড় গ্রেট শিবলিঙ্গম, এইটাই যেটা চকচক করছিল, যেখানে কিন্তু সূর্যের আলো পৌঁছায় না, এটাই সেই অমরনাথ। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল। দেখো এই যে ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন মানে হচ্ছে ব্রাহ্মণ সম্বন্ধীয় বা পান্ডা, মন্দিরে অনেক দেখবে পান্ডা বা ব্রাহ্মণ কিছু রয়েছে যার এক্সপ্লয়টেশন, এখানে শোষণের কথা বলা হয়েছে। সে অনেক মন্দিরগুলোতে দেখা যায়, সেই উল্লেখ এখানে তারই উল্লেখ করেছেন যে পান্ডাদের এক্সপ্লয়টেশন, শোষণের কথা বলা হয়েছে। ব্রাহ্মণিক মানে ব্রাহ্মণ সম্বন্ধীয় পান্ডা, আর এক্সপ্লয়টেশন শোষণ বা পীড়ন, মানে তাদের হাতের হয়ে যাওয়া আর কি, বোকা বোকা বা তাদের হাতে বোকা শিকার হওয়া। কী হয়েছে দেখো, যেগুলো মন্দিরে থাকে তারা অনেক সময় পয়সা বা টাকা আদায় করে বিভিন্ন রকম বলে। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ, সেখানে ছিল সেখানে ছিল না ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, পান্ডাদের শোষণ বা অত্যাচার ছিল না, অফ দ্য হেল্পলেস পিপল, ওই যে হেল্পলেস মানে পিপল, যে সমস্ত তীর্থযাত্রীরা, তাদেরকে অসহায় বলা হচ্ছে কারণ তাদের এখন পরিস্থিতি খুবই অসহায়, স্বাভাবিক, তারা এত মাইল অতিক্রম করে এসেছে, তারা খুবই অসুস্থ এবং অসহায়। সেই সে অসহায় তীর্থযাত্রীদেরকে উপরে কিন্তু তীর্থযাত্রীর উপরে কোনো যে পান্ডা বা ব্রাহ্মণ সম্বন্ধে কোনো শোষণ বা তাদের নিপীড়ন ছিল না ওখানে, মানে এটা ফ্রি ছিল, ব্রাহ্মণ মুক্ত ফ্রি ছিল। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ খুবই গুরুত্বপূর্ণ, রিমার্কেবল গুরুত্বপূর্ণ ফর ইটস সিম্পলিসিটি, এর সিম্পলিসিটি মানে সাদামাটা, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং প্রকৃতির সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকার জন্য এটি খুবই গুরুত্ব ছিল। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, কিন্তু এই যে তীর্থের যে কালমিনেটস, চরম পরিণতি বা শেষ হয় কবে না, অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, শ্রাবণ মাসে যে রাখি বন্ধন, সেই রাখি বন্ধন, সেই মহান দিনে কিন্তু এই যে তীর্থের কি শেষ ঘোষণা হয়। অ্যান্ড এবং আওয়ার রিস্ট মানে এখানে কবজি বা হাতে, ওয়ার টাইট উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রামেন্ট। কি হলো, এরপরে কী হলো, অ্যান্ড আওয়ার রিস্ট, আমাদের হাতে, ওয়ার টাইট বেঁধে দেওয়া হয়েছিল, উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো, লাল এবং হলুদ, থ্রেডস মানে সুতো, দ্যাট অফ স্যাক্রামেন্ট, স্যাক্রামেন্ট মানে হচ্ছে কি
না সংস্কার মতে বা ধর্মীয় মতে পবিত্রতার সহিত কী করা হলো, তাদের হাতে লাল এবং হলুদ সুতো বেঁধে দেওয়া হলো, রাখি বন্ধনে যেটা আমরা করি সেটাই করা হলো। আফটারওয়ার্ডস, তারপরে উই রেস্টেড, আমরা বিশ্রাম নিলাম, অ্যান্ড হ্যাড আ মিল, এবং খাওয়া দাওয়া করলাম, অন সাম হাই বোল্ডার্স, অন মানে উপরে, সাম কিছু, হাই উঁচু, বোল্ডার্স পাথরের চাঁয়ের ওপরে, বিসাইড দ্য স্ট্রিম সেই ঝর্ণার পাশে, খুব সুন্দর একটা জায়গা। বিফোর রিটার্নিং টু আর টেন্টস, এখানে কিন্তু তারা কিন্তু আবার টেন্টসে ফিরে আসবে, তাই বিফোর রিটার্নিং টু আর টেন্টস, আমাদের যে তাঁবু যেখানে আবার থাকতে হবে, সেই তাঁবুতে ফিরে আসার পূর্বে তারা কি করেছিল, সেই পাহাড়ের উঁচু বোল্ডার্সের উপর, যেটা ঝর্ণার পাশে, সেখানে বসে খাওয়া দাওয়া করলো। এই ছিল অমরনাথ শ্রাইন, যার জন্য মানুষ খুব অতি আগ্রহে এবং তাদের জীবনে একটি থাকে, ইচ্ছা থাকে যে আমরা বা আমি কোনো একদিন ওই অমরনাথ দর্শন করব। এরপর চলে যাব আমরা নেক্সট এবং লাস্ট প্যারাগ্রাফ। অলরেডি আমরা পার্ট 1 কিন্তু আপলোড করেই দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের সাথে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, দেখো ফুল অফ দ্য প্লেস মানে ওই জায়গাটিতে তিনি অভিভূত হয়েছিলেন, মানে এতটাই, মানে হোয়াট আ বিউটিফুল প্লেস, এক কথায় মানে ওই জায়গাটি এতটাই সুন্দর ছিল যে তিনি অভিভূত হয়েছিলেন ওই জায়গায়, মানে তিনি, মানে ওই জায়গাটায় সৌন্দর্যে তিনি কিন্তু খুব মোহিত ছিলেন। হি ফেল্ড, তিনি ভেবেছিলেন বা অনুভব করলেন, দ্যাট হি হ্যাড নেভার বিগ্যান টু এনিথিং সো বিউটিফুল। হি ফেল্ড, সে ভাবলেন, মানে তিনি অনুভব করলেন, দ্যাট হি হ্যাড নেভার বিন, তিনি এর আগে যায়নি কোথাও, টু এনিথিং, কোথাও বা কোনো জায়গায়, এখনও এরকম কোনো জায়গায় তিনি বেড়াননি বা যায়নি, সো বিউটিফুল মানে এত সুন্দর জায়গা। এর আগে তিনি তো অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু এত এত সুন্দর জায়গা তিনি এর আগে, এমন এত সুন্দর জায়গা তিনি এর আগে ভ্রমণ করেননি। মানে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস এভার, জাস্ট টু হিম। অ্যাকচুয়ালি দিস ওয়াজ, কারণ এটা ছিল, তিনি তো এক সময় এটা অনুভব করেছিলেন, তো দিস ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। হি স্যাট লং সাইলেন্ট, তিনি কিন্তু এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন, তিনি কিন্তু বসেছিলেন অনেক সময় নীরবে। দেন, তারপরে হি সেইড ড্রিমিলি মানে স্বপ্নালু বা স্বপ্ন ভরে, যেন তিনি বললেন, স্বপ্নের ভরে। কি বললেন, কোটেশনের মধ্যে রয়েছে, দেখো পুরোটা এই যে এখান থেকে এই পর্যন্ত। আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। আই ক্যান ওয়েল ইমাজিন, ওয়েল মানে ভালোভাবে, ইমাজিন কল্পনা করতে পারছি, মানে আমি ভালোভাবে কল্পনা করতে পারি, হাউ কীভাবে, দিস কেভ এই গুহা, ওয়াজ ফার্স্ট এই গুহাটি, ফার্স্ট প্রথম, ডিসকভার্ড মানে কিভাবে এই গুহাটি আবিষ্কার হয়েছিল তা আমি কল্পনা করতে পারি। আ পার্টি অফ শেফার্ডস মানে এক দল, মেষপালকের একটি দল, ওয়ান সামার ডে এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, তারা অবশ্যই হারিয়ে ফেলেছিল তাদের ফ্লক্স, তাদের সেই মেষ বা গবাদি পশু বা ভেড়া, তারা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হেয়ার ইন সার্চ অফ দেম, এবং সেই হারিয়ে যাওয়া মেষের খোঁজে তারা কিন্তু এখানে এসেছিল। ইন হেয়ার মানে এখানে, ওই গুহার কাছে এসেছিল, ইন সার্চ অফ দেম সেই হারিয়ে যাওয়া মেষের অন্বেষণে বা খোঁজার জন্য। দেন, তারপরে, হোয়েন যখন, দে কেম হোম টু দ্য ভ্যালিস, তারপরে খোঁজার পরে যখন তারা কি করলো, কেম হোম বাড়িতে ফিরে এলো, টু দ্য ভ্যালিস মানে তাদের সেই বাড়ি কোথায়, সেই উপত্যকার উপরে যারা যে বাড়ি করে থাকতো সেই বাড়িতেই যখন ফিরে এলো, দে টোল্ড তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, দেবাদিদেব মহাদেব, কিভাবে তারা সেই মহাদেবের সাক্ষাৎ, কাম আপন সাক্ষাৎ পেয়েছিলেন বা দেখা
পেয়েছিলেন হঠাৎ করে সেই মহাদেবের, তিনি কিন্তু বা তারা সবাই বলতে লাগলেন বা বললেন, of my master himself in any case a like story was true. of my master himself মানে মাস্টার মানে এখানে কিন্তু সিস্টার নিবেদিতা, মাস্টার বলতে এখানে মাস্টার ইজ রেফার্ড হেয়ার অ্যাজ স্বামীজি, স্বামীজিকেই যেন এখানে মাস্টার বলেছে যে আমার মাস্টার নিজে ইন এনি কেস, যাই হোক, আর লাইক স্টোরি ওয়াজ টু, এই পছন্দের গল্পটা তার কাছে সত্য মনে হয়েছিল। দ্য পিউরিটি, পবিত্রতা, অ্যান্ড হোয়াইটনেস মানে শুভ্রতা, অফ দ্য আইস পিলার, ওই যে অমরনাথের যে আইস পিলার শিবলিঙ্গ, তার যে শুভ্রতা মানে সাদা, মানে একদম স্বচ্ছ সাদা, ফিট সাদা, এবং এবং পিউরিটি শুভ্রতা এবং পবিত্রতায় কি ছিল, হ্যাড স্টার্টল মানে হতচকিত বা অবাক করে দিয়েছিল, অ্যান্ড এনরাপ্ট হিম, এনরাপ্ট মানে আবিষ্ট করে পেয়েছিল, হিম তাকে, এখানে সেই হিম বলতে সেই স্বামীজির কথায় বলা আছে যে ওই শিবলিঙ্গের যে এতটাই সাদা এবং চকচক করছে এবং পিউরিটি পবিত্রতায়, সেই যে আইস পিলার, ওই যে শিবলিঙ্গর যে বরফের তৈরি শিবলিঙ্গের সাদা এবং শুভ্রতা এবং পবিত্রতা, হ্যাড স্টার্টল অ্যান্ড এনরাপ্ট হিম, তাকে কিন্তু অবাক করে দিয়েছিল এবং আবিষ্ট করে ফেলেছিল, মোহিত করে দিয়েছিল। দ্য ক্যাভার্ন হ্যাড, ক্যাভার্ন মানে দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাস কি, কৈলাস, কৈলাস পর্বত দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য কৈলাস, দেখো, দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড মানে গুহাটি, ওই যে অমরনাথের যে গুহাটি, হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম, সেই গুহাটি নিজে নিজে রিভিলড মানে প্রকাশ করেছিল, ইটসেলফ মানে সে নিজেই, টু হিম তার কাছে, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস মানে এই কৈলাসের যে রহস্য, গোপন রহস্য, সেটা কিন্তু তিনি জানতে পেরেছিলেন কোথা থেকে, ওই ক্যাভেন, ওই গুহা থেকে, অমরনাথের গুহা থেকে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ হি cherished the memory of how he had entered a mountain cave and come face to face there with the Lord himself. এরপরে কি বলছেন, অ্যান্ড এবং ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনে, হি চেরিস্ট মানে দেখো মনে রাখা, মনে রেখেছিল, দ্য মেমোরি স্মৃতি, দ্য মেমোরি মানে ওই যে বেড়ানো স্মৃতি, অফ হাউ কীভাবে, হি হ্যাড এন্টার্ড কীভাবে তিনি প্রবেশ করেছিলেন, মাউন্টেন কেভ একটা পাহাড়ের গুহায়, এই যে কিভাবে তিনি পাহাড়ের গুহায় প্রবেশ করেছিলেন, সেই যে স্মৃতি তিনি কিন্তু তার বাকি জীবনের শেষ পর্যন্ত কিন্তু তিনি মনে রেখেছিলেন। অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ মানে ভগবান নিজেই যে তার সামনে এসেছিল, তার সাথে যে দেখা হলো, সেই জিনিসটা, সেই স্মৃতি, এবং ওই মাউন্টেন কেভে পাহাড়ে বেষ্টিত গুহার ভিতরে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যা শিবলিঙ্গ যেটা শুভ্রতা, হোয়াইটনেস, পিওরিটিতে মানে পরিপূর্ণ, সেটা দেখে তিনি কিন্তু হি ওয়াজ টোটালি ওভারওয়েলমড সিইং দ্য গ্রেট শিবলিঙ্গম, সেই মহান শিবলিঙ্গম দেখে কিন্তু তিনি অভিভূত হন এবং বিস্তৃত হয়েছিল। সেখান থেকে সেই যে অভিজ্ঞতা, ভগবানের সাক্ষাৎ এবং সেই যে গুহার ভিতরে অমরনাথের দর্শন, সেই অভিজ্ঞতা, সেই স্মৃতি কিন্তু তিনি জীবনের বাকি দিনগুলো পর্যন্ত মনে রেখেছিলেন। এরপর দেখো কৈলাস রেঞ্জটা কি না, কনসিডার টু বি ওয়ান অফ দ্য মোস্ট স্যাক্রেড বাই হিন্দুস, ইজ said টু বি 30 million years old, formed during the early stage of the formation of the Himalayan mountains মানে প্রায় এটি ছিল হিন্দুদের এক পবিত্র এক জায়গা, ঠিক আছে, এটাই। থ্যাংক ইউ।
প্লিজ লাইক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইকটা করে দিও। থ্যাংক ইউ।